দর্শক, ৫ দিনেরও বেশি সময় নির্বাচন কমিশনের প্রধান ফটকে অনশন করলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অবশেষে তিনি অনশন ভেঙেছেন এবং বিএনপির ডাকে সাড়া দিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি গিয়ে তার তার অনশন ভাঙতে পেরেছেন। অনশন যখন ভাঙতে পেরেছেন তখন তারেক রহমানের অনশনের মেয়াদকাল সেটা গিয়ে ঠেকেছে প্রায় ১২৫ ঘন্টারও বেশি। এই ১২২ ঘন্টা অনশন করেছেন। বিকেলে যখন এই রকম ব্যাপার নির্বাচন কমিশনকে বলা হয়, নির্বাচন কমিশন সচিব একটা কটাক্ষমূলক মন্তব্যও করেছিলেন। শেষ পর্যন্ত কি হলো? তিনি অনশন যে ভাঙলেন, তার দল কি নিবন্ধন পাচ্ছে? প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করেই তিনি কি বললেন? ভয়াবহ সব কথা বলেছেন তারেক রহমান। বিএনপির ডাকে কেন সাড়া দিলেন? এর পরবর্তীতে কি হবে? তারেক রহমান কি নিশ্চিত করেই তাহলে বিএনপির সঙ্গে জোট গঠন করতে সক্ষম হচ্ছেন এবং সেখানে তাকে একটা অন্তত আসন দিয়ে এমপি বানানোর প্রক্রিয়াতে বিএনপি যাচ্ছে? এই অনশনে বলা যায় যে তারেক রহমানের একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে, যেখানে বলা যায় যে সরকার এবং এনসিপির সমর্থন অনেকখানি কমেছে। কি হলো আজকে? কি বললেন তিনি? কি বলল নির্বাচন কমিশন? সেগুলো একটু বোঝার চেষ্টা করব। হঠাৎ করে তিনি আজকে বিএনপির কথায় অনশন ভাঙলেন কেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেই আলোচনাই করব। এই বলছিলাম আমজনতা দলের তারেক রহমান, যাকে আম তারেক হিসেবেই আমরা বেশি চিনি, তিনি অবশেষে প্রায় ১২৫ ঘন্টা টানা অনশন করার পরে, বিশাল লেন্থের একটা অনশন, সেই অনশন করার পরে তার অনশন ভাঙার ব্যাপারে সমর্থ হলো বিএনপি দলীয়ভাবে এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি গিয়ে তার অনশন ভাঙেন এবং তাকে হাসপাতালে নিতে সমর্থ হন। তিনি নিজে তারেক রহমানকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেন এবং অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার মাধ্যমে তাকে হাসপাতালে প্রেরণ করেন। তার আগে তার অনশন ভাঙান তিনি। একটা ভিডিও চিত্র আপনারা দেখে আসলেই বুঝতে পারবেন। এই ভিডিও চিত্রটা দেখুন। সেখানে দেখা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের সঙ্গে তার হাত ধরে তুলে দিচ্ছেন গাড়িতে। এরকম ঘটনা যখন ঘটল, অর্থাৎ বিএনপির আহ্বানে তারেক রহমান যখন সাড়া দিলেন, অর্থাৎ অনশন ভাঙলেন, তখন আমরা কি ভাবতে পারি? যে তারেক রহমানের এক ধরনের বিএনপির সমর্থন পেয়ে গেলেন পুরোপুরি। এই অনশনে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকার প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছে। তিনি আম জনগণ পার্টি হিসেবে ডেস্টিনির এমডি, বহু বছর জেলে থাকার পরে বের হয়ে তিনি যে দল তৈরি করেছেন, সেই দল সম্পর্কে অভিযোগ করেছেন যে ২ কোটি টাকা ঘুষ দিয়ে নির্বাচন কমিশনে এই নিবন্ধন আম জনগণ পার্টির নামে নেওয়া হয়েছে। ডেস্টিনির এমডি রফিকুল আমিন তিনি নিয়েছেন। এর আগে জাতীয় লীগ নামে আরেকটা দলকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন, সেটা থেকে নির্বাচন কমিশন সরে এসেছে, সেটার ব্যাপারেও অভিযোগ রয়েছে। কিন্তু তারেক রহমান মাঝখানে একদিন তার সমস্ত কাগজ, সমস্ত কিছু, নির্বাচন কমিশনের যে অভিযোগ ছিল যে এই ব্যাপারে তারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি, সেই অভিযোগগুলো তিনি খণ্ডন করেছিলেন এবং কাগজগুলো দেখিয়েছিলেন যে ১০০টা উপজেলাতেই ১০৮টা উপজেলাতে তার অফিসের বিবরণ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো শূন্যতা নেই। আজকে নির্বাচন কমিশন থেকে একটা বার্তা দেয়া হয়েছে এবং বার্তাটা দেয়া হয়েছে তারেক রহমানকে কটাক্ষ করে। নির্বাচন কমিশন সচিবকে যখন বলা হয় যে তারেক রহমান ১২২ ঘন্টা ধরে অনশন করছেন, নির্বাচন কমিশন কি ভাবছে, তখন তিনি বলেন যে ৫২২ ঘন্টা অনশন করলেও আমাদের কিছু করার নেই। তার মানে এটা তারেক রহমান জুলাই যোদ্ধা হিসেবে তার প্রতি একটা ন্যাক্কারজনক কথা ছেড়ে দেওয়া, এটা এক ধরনের বোমা বর্ষণের মতো, যে ৫২২ ঘন্টা অনশন করলেও কিছু করার নেই। বরং তাকে পরামর্শ দিয়েছেন যে সে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিপক্ষে তিনি আপিল করতে পারেন। আপিল করার পরামর্শ দিয়েছেন যে তার দল যেন আপিল করে।
এখন আপিল যদি করে তাহলে আপিলের পরিপ্রেক্ষিতে তার নিবন্ধন দেয়া হবে কি না এই ব্যাপারটাও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এরই মাঝে মোটামুটি মানে বিএনপিপন্থী যে দলগুলো সব দলেরই সমর্থন পেতে সমর্থ হয়েছে। জামাত ইসলামপন্থী এবং এনসিপিপন্থী যে অবস্থান, সেই অবস্থান থেকে এদের প্রতি সংহতি জানানো হয়নি। এমনকি গণ অধিকার পরিষদ পর্যন্ত তারেক রহমানের প্রতি সংহতি জানিয়েছেন, যে গণ অধিকার পরিষদ ছেড়ে তারেক রহমান আলাদা দল করেছিলেন এবং তাদের সঙ্গে সম্পর্ক একেবারে তিক্ততার পর্যায়ে। তাদেরও সমর্থন পেয়েছেন, কিন্তু এনসিপির সমর্থন পায়নি। আজকে ভয়াবহ যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে যে, আমি শব্দগুলো প্রয়োগ করতে চাই না, তিনি মূলত এই মন্তব্যের মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে প্রফেসর ইউনূস আন্দোলনের সময়, জুলাই আগস্ট যে আন্দোলনের সময়, সেই আন্দোলনের সময় তিনি কোথায় ছিলেন, এই প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি কেন প্রধান উপদেষ্টা হয়েছেন সেই প্রশ্নও তুলেছেন। খুবই বাজে ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছেন। এই কথার বলার ভিডিও অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিশেষ করে সরকার বিরোধী পক্ষ যারা, তারা এই ভিডিওটা নিয়ে বেশ মজা করছে। তারেক রহমান প্রচণ্ড গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ যখন হয়ে পড়েছেন, আজকে প্রথমে দেখেছি যে বিএনপি নেতা ইশরাক হোসেন এসেছিলেন, তারপরে সন্ধ্যার পরে সালাউদ্দিন আহমেদ এসে তার অনশন ভাঙালেন এবং তাকে হাসপাতালে প্রেরণ করলেন। এখন ব্যাপার হচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে তারেক রহমান যখন প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনকে যে ঘুষ নিয়ে একটা দলের নিবন্ধন দেওয়া হয়েছে, তিনি প্রশ্ন তুলছেন যে জুলাই যোদ্ধা, জুলাই স্টেক হোল্ডার হিসেবে তাকে মূল্যায়ন করা হচ্ছে না, এই প্রশ্নগুলো যখন উঠছে এবং জুলাইয়ের অন্যতম যোদ্ধা তারেক রহমান, সম্মুখ সারির যোদ্ধা, অনেক কিছু আমরা গত বছর জুলাই আগস্টের আন্দোলনের সময় দেখেছি, অনেক ভিডিও, অনেক লাইভ তার দেখেছি এবং তিনি দাবি করতেই পারেন যে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার তিনি। এনসিপির বেলায় সরকার মানে সব কিছু উজাড় করে যদি দিতে পারে, তাহলে তারেক রহমানের বেলায় কেন দেবে না? এর কারণ কি একটাই, যে তারেক সম্প্রতি সরকারের প্রচণ্ড সমালোচনা করে এবং এনসিপির প্রচণ্ড সমালোচনা করে। এই কারণেই কি তারেক রহমানের উপরে ক্ষোভ এক ধরনের সরকারের? এবং তারেক রহমান যে ধরনের সমালোচনা করেন, সেই সমালোচনায় এরকম কথাও আমরা উঠে আসতে দেখেছি যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, এটা ঠিক হয়নি, এটার বিরুদ্ধে তিনি মানে সোচ্চার প্রতিবাদ করেছেন এবং আওয়ামী লীগ কোনো মানে ফেলনা কিছু নয়, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এই সব কর্মকাণ্ডের কারণেই ফিরে আসবে। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা, এনসিপি নেতাদের সমালোচনা করা, একেবারে নাম ধরে ধরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টার সহ আরও অনেকের সমালোচনা করা, এই ব্যাপারগুলোর কারণেই কি তারা মোটামুটি মোটা দাগে খেপেছে? এবং সম্প্রতি তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছিলেন, জামাত সম্পর্কে বাজে মন্তব্য করছেন। এই কারণে কি ওই পুরো পক্ষ, একটা রাজনৈতিক একটা পক্ষ, তারা সহমর্মিতা জানাননি এবং সরকারও তার ব্যাপারে এক ধরনের উদাসীনতা দেখিয়েছেন। 125 ঘন্টা টানা অনশন করার প্রেক্ষাপটেও সরকারের একজন প্রতিনিধি কিংবা নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি এসে, মানে একজন কমিশনার অন্তত আসতে পারতেন, এসে তার সঙ্গে কথা বলতে পারতেন যে আলাপ আলোচনা করে ব্যাপারগুলো সমাধান করা যায় কিনা, কিংবা তার দলের কি গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো পূরণ করা যায় কিনা, সেই ব্যাপারগুলো তো আলোচনা হতেই পারতো। কারণ এনসিপিরও তো অনেক গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে। তো তাহলে মানে একই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে এনসিপি এত সুযোগ সুবিধা পাবে, জুলাই পদযাত্রাতে দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের নিরাপত্তা কাজে ব্যবহার করা হবে, গোপালগঞ্জ কাণ্ডের কারণে পুরো সেনাবাহিনী বিতর্কিত অবস্থার মধ্যে চলে যাবে। এরকম ঘটনা যখন ঘটবে, তখন তারেক রহমান কেন অবহেলার শিকার হবেন? যে অবহেলার শিকার হয়ে প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষ সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেন তিনি, যেগুলো শুনলে দৃষ্টিকটু লাগে। এই ব্যাপারগুলো, এই মন্তব্যগুলো, যে তিনি আন্দোলনের সময় কোথায় ছিলেন, অর্থাৎ আন্দোলনের তিনি কেউ নন, তিনি কেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, এই প্রশ্নগুলো, এবং খুবই মানে কি বলবো, যে আমি শব্দগুলো উচ্চারণ আগেই বলেছি যে শব্দগুলো উচ্চারণ করতে চাই না, উচ্চারণ করা ঠিকও নয়। কারণ প্রফেসর ইউনূস একজন বিশ্বখ্যাত, বিশ্ববরেণ্য মানুষ, তার মানে নাম নিয়ে যখন
মানে আপনি সম্বোধন না করে অন্য কিছু সম্বোধন করে যখন মানে আক্রমণাত্মক কথা বলা হয় তখন ব্যাপারগুলো খুব একটা শোভন মনে হয় না। এবং এখানে একটা ব্যাপার পরিষ্কার বোধহয় বোঝা যায় যে বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের মধ্যেই, এবং সরকার বৈষম্যবিরোধী আন্দোলনেরই তো ফসল, সরকার এবং বৈষম্যবিরোধী আন্দোলনের পুরো স্টেক হোল্ডারদের মধ্যেই এক ধরনের বৈষম্য তৈরি করার মানে ব্যাপার এবং লক্ষণ এবং পরিষ্কার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে কি হবে? বিএনপির কথাই তিনি